আমি বড় হয়ে তোমার বউ হব প্রহর ভাই। তুমি কি আমায় বিয়ে করবে? লিলি বুবুর মতো বউ সাজিয়ে অলিন্দ নীড়ে নিয়ে যাবে, নাকি পচা চাষর মতো কষ্ট দিবে? যেন পচা চাষের জন্য বিনু ফুপু কাঁদে। আমাকে কোলে নিয়ে বলেছে বড় হয়ে যেন তার মতো ভুল না করি, এই অলিন্দ নীড়ের কারো হিয়ার সাথে যেন সন্ধি না করি। আচ্ছা প্রহর ভাই, এই হিয়া আর সন্ধি কি? এসব কি খারাপ জিনিস? নিশ্চয় খারাপ, নয়তো ফুপু বারণ করবে কেন? আর কাঁদবি বা কেন? 6 বছরের বাচ্চা মেয়ে মিথির মুখে এখন কথা শুনে কপালে ভাঁজ পড়ল প্রহরের। সে ছাদে বসে কিছু লিখছিল, খাতায় রেখে সবে দাঁড়িয়েছে। এমন সময় পিছন থেকে মিথি কথাগুলো বলে উঠে। প্রহর বুকের সামনে ভাঁজ করে রাখা হাত দুটো নামিয়ে তাকালো ছোট মেয়েটির দিকে। গালে হাত দিয়ে তারই দিকে চেয়ে আছে। হিয়ার সাথে সন্ধির বিষয়টা নিয়ে বেশ ভাবুক সে। কিশোর বয়সে এতটুকু বুঝ তার হয়েছে, কিন্তু এই পুচকি মেয়েটাকে কি বুঝাবে? প্রহর বুকের মাঝে আবারও হাত ভাঁজ করলো। মিথির সামনে হাঁটু গেড়ে বসে গাল টিপে দিয়ে বলল, বড় হলে বুঝবি, এসব বড় না হলে কেউ বুঝে না। আর তোকে এসব কে শিখিয়েছে? ছোট্ট মিথি ফিক করে হেসে দিল। বাহির হয়ে আসলো কোকলা দাঁতের পিড়ি। তা দেখে প্রহর নিজেও হাসলো। মিথি আবার ভাবুক হয়ে ঠোঁট জোড়া উল্টিয়ে জানতে চাইলো, তাহলে বলো আমায় বিয়ে করবে? প্রহর সম্পূর্ণ হাসলো। বাসায় মেয়ের বাচ্চামো কথায় মজার ছলে বলল, ঠিক আছে করব ছোট বউ, আগে বড় হয় তারপর তো বিয়ে। প্রহরের এ কথাতে মিথি পুরো বাড়ি আনন্দিত নিয়ে বলে বেরিয়েছিল সে প্রহর ভাইকে বিয়ে করবে, অলিন্দ নীরের বউদের মতো হবে। তারই এই চাওয়া মূলত অলিন্দ নীরের সব বউদের দেখে। সকালে যখন সবাই মিলে মিশে রান্না কাজে ব্যস্ত তখন আগমন ঘটে মিথির। বাড়ির সবার বড় সায়েদা বানুর কোলে গিয়ে বসে পড়ে। সবাইকে সে রোজ কাজ করতে দেখে। কত আনন্দ হাসি মজায় সকলে একসাথে কাজ করে। কোলে বসে সাইমা বানুকে মিথি বলে, ও দাদি, আমিও চাচ্ছি পুপুদের মতো একসাথে থাকবো, কাজ করব। সায়েদা বানু মিথির মাথায় বিলি কেটে হেসে বলেছিল, তাহলে তো এ বাড়ির কোনো ছেলেকে বিয়ে করতে হবে। এ বাড়ির বউ হলে তবেই সবার সামনে থাকতে পারবি, নয়তো তোকে তো বড় হলে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। সায়েদা বানু সেই কথার প্রেক্ষিতে মিথির এমন প্রস্তাব। তাছাড়া সে কি আর এসব বুঝে নাকি? এই যে নেচে গিয়ে বলে বেড়াচ্ছে প্রহরের বউ হবে, তা শুনে সকলে হাসছে আর তার ছেলে মানুষই দেখছে। সে হাসি আর মজার মিথির পিছু ছাড়লো না। 6 থেকে আজ তার বয়স 16। এখনো সেই 10 বছর আগের কথা বলেই সবাই ওকে লজ্জা দেয়। সে কেবল ছুটে পালায় আর নিজেকে গালি দেয়, কেন সে ছোটবেলায় এমন কাণ্ড করেছিল। বড় হয়ে তোর প্রহর ভাইয়ের দেখা মিলে না, হৃদয়ে তার জন্য এখনো কোনো অনুভূতিও বোঝে না। সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অলিন্দ নীর মিথির ভীষণ পছন্দ। বাড়িটির গেটের সামনে সান বাঁধানো প্লেটে ছোট অক্ষরে লেখা অলিন্দ নীর। গ্রামে এমন বাড়ি নেই বলেই চলে। এই বাড়ির কল মানুষ দেওয়ার বাড়ি নামে চিনলেও সায়েদা বানুর মুখে অলিন্দ নীর শুনে মিথিও তাই ডাকে। বাড়ির গেটের এক পাশে রয়েছে শিউলি ফুলের গাছ, আর এক পাশে বাগান বিলাস। এই শিউলি এবং বাগান বিলাস দুটি মিথির ভীষণ প্রিয়। যদিও শিউলি একটু বেশি প্রিয় মিথির মতো, শিউলি আর প্রহর ভাই একাই। দুজনকে বছরে একবার 2 মাস দেখা পাওয়া যায়। অলিন্দ নীরের গায়ের রংটা ভাব দেখা দিয়েছে। 2 তলায় বিশিষ্ট রংটা বাড়িটির মতো পরিবর্তন হয়েছে সবকিছু। সময়ের সঙ্গে আরো পরিবর্তন হয়েছে। মিথি ষোড়শী কন্যা, প্রহরের বয়স বেড়েছে, হয়েছে তাগড়া যুবক। তার দেখা খুব একটা মিলে না। স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটিতে পড়ার জন্য পাড়ি জমালো শহরে। বছরে 2-1 বার গ্রামে আসে, আবার 2-1 দিন থেকেই চলে যায়। তার নাকি টিউশন আছে, নিজের পড়াশোনা আছে। প্রহর আসলেই মিথিকে ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে ভাই বোনেরা, বড়রা আরো বেশি খেপায়। সেজন্য প্রহর যখন আসে সে তখন অলিন্দ নীরের আশেপাশেও যায় না। মিথিদের বাড়িটা অলিন্দ নীরের ঠিক সামনে, মাঝে একটু ফাঁকা জায়গা আছে বটে। মিথি আর প্রহরের দাদা ছিলেন আপন ভাই, সেই হিসেবে মিথির সেই বাড়িতে আসা যাওয়া লেগে থাকে।
ছোট থেকে বড় হওয়া দুই বাড়ি মিলিয়ে। তবে আগের মতো কি আর আছে ওই অলিন্দ নিয়ে? না, নেই। সকলে একসাথে থাকলেও কতজনের মনে পরিবর্তন এসেছে, মনে হিংসে জমা হয়েছে। সময়ের সাথে সম্পর্ক, মন সবই নাকি পরিবর্তন হয়। হয়তো সেজন্যই পরিবর্তন হয়েছে অলিন্দ নীরের মিলমিশের সম্পর্ক। আর সে বুঝে তার বিনু ফুফুর বলা হিয়া আর সন্ধির মানে, বুঝতে পারে কেন বলেছিল। তাই তো সে সব ছুটে চলেছে নতুন পথের খোঁজে। যদিও হিয়ার মাঝে নেই কোনো হিয়ার বন্ধন, তারপরেও সচেতন থাকা নয় কোনো অবলম্বন। আজকাল অলিন্দ নীরের মিতে খুব একটা যায় না, কারণ সেখানে সেলিম চাচ্চু, যাকে সে পচা চাচ্চু বলতো ছোটবেলায়, তার বউ মেরিনা খুব একটা পছন্দ করে না। কেউ না থাকলেও মাঝে মধ্যে কথা শুনিয়ে দেয়। বেনু ফুপিকে নিয়ে কটাক্ষ কথাও বলে। মিতি শুনে কেবল চুপচাপ বেরিয়ে আসে। তার বেনু ফুপু ভালো আছে, স্বামী সংসার নিয়ে সুখে দিন কাটছে। অথচ এক সময় যাকে ভেবে অসুখে পড়েছিল, সে আজ ভালো নেই খুব একটা। অলিন্দ নীরের বড় কর্তা হলেন শমশের দেওয়ান। তার 4 ছেলে 2 মেয়ে। বড় ছেলে সুলাইমান দেওয়ান, ওনার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে পিয়াজ, ছোট মেয়ের নাম প্রীতি। মেজো ছেলে সাহার দেওয়ান, তার 1 ছেলে 2 মেয়ে, ছেলে মিলন আর যমজ মেয়ে শ্রাবণী আর নবনী। সেজো ছেলে সানোয়ার দেওয়ান, তার 1 ছেলে 1 মেয়ে। বউয়ার ছেলে মেয়েকে নিয়ে তিনি শহরে থাকেন, চাকরি করে সেখানে। আর সবার ছোট সেলিম দেওয়ান, তার কোনো সন্তান নেই, সেই সঙ্গে ঘরে নেই সুখ শান্তি, হয়তো প্রকৃতির নীলা খেলা। অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখে মুখ দেখা যায় না, এটা বোঝাতে এমন নীলা। প্রিয়াসের পড়াশোনা শেষ, সে গ্রামে এক স্কুলে শিক্ষকতা করছে। অল্প কিছুদিন হলেও স্কুলে ঢুকেছে। বাড়ির বড় ছেলে হিসেবে বাবা চাচাদের কাজে সাহায্য করে। তাদের জমিজমা অনেক, গ্রামের সবচেয়ে বেশি জমিজমা তাদেরই। মানুষ হিসাবে পিয়াস বেশ ভালো, শান্ত শিষ্ট, ব্যক্তি সম্পন্ন, অন্যরকম মানুষ। মিতির সাথে তার বেশ ভাবসাব। আগে দেখলে পালাতো, আর এখন পিছু ঘোরে। আবদার জোরে মেলায় নিয়ে যেত, গাছে আম জাম পেড়ে দিত। আগর দিনের কথা ভাবনায় মাঝে ফাটা পড়ল। মেহনিয়া বেগম ডাক ছাড়লো মিথির নাম ধরে। মায়ের ডাকে মিথি ভাবুক দার্শনিক থেকে বেরিয়ে আসলো। ঘরের গাদার উপর বসেছিল, সেখান থেকে উঠে দৌড়ে দিল। মায়ের সামনে গিয়ে হাঁপাতে লাগলো। মেহনিয়া বেগম রাগান্বিত চোখ তাকিয়ে বলল, তোর বাপরে কি বলছিস? কোথায় কি বলেছি? তোর বাপরে বলেছিস আমি তোকে স্কুলে যেতে মানা করছি? মিথি ধরা পড়ে বাঁচতে বেচারি ভাব নিল। ওর না কেন গুটাতে কাঁদো কাঁদো হয়ে বলল, পেট ব্যথা করছে এই জন্য যায়নি আম্মা। তোমার নাম বলেছি যাকে বকা না খায়। মেহমিয়া বেগম মেয়ের ছলচাতুরি বুঝতে পেরে ঝাড়ু দিয়ে ছুটি গেল। তার আগে মিথিও এক দৌড়ে পাড়ি দিল অনেকটা পথ। পিছনে তাকে দেখে তার মা আসেনি, বসে পড়ল কাঁচা রাস্তার একটি গাছের ছায়ায়। তাদের গ্রামের ভেতর দিয়ে একটা কাঁচা রাস্তা আছে, দুপাশে গাছ। যখন ভ্যান, অটো, সাইকেল কিংবা বাইকে যায় মনে হয় গাছগুলো তার সাথে যাচ্ছে। এমন ভাবনা ছোটবেলায় বেশি হতো, এমন উপভোগ করত। হঠাৎ মিথি তার সামনে কারো পায়ের আঙ্গুল দেখতে পেল। দৃষ্টি মেলে সামনে তাকালো। পিয়াস ভাই, আপনি? তুই এখানে কি করছিস? মিথি আসলে কথা চেপে গেল, কিছু একটা বানিয়ে বলল, এদিকটায় এমনি ঘুরতে এলাম পিয়াস ভাই। আপনি কোথায় গেছিলেন? আমি একটু বাজারে গেছিলাম, আম্মা কিছু সদাই আনতে লিস্ট দিয়েছিল। আসতেও হুট করে এখানে অটোটা নষ্ট হলো, এই জন্য হেঁটে আসছি। চল বাড়ি যাব না? মিথি মাথা ঝাঁকালো, উঠে পড়লো মাটির বুক থেকে। পিয়াসের সাথে পা চালিয়ে হাঁটছে। পিয়াসের হাতে বড় ব্যাগ দেখে শুধালো, এত বাজার সদাই কাদের জন্য পিয়াস ভাই? পিয়াস 2 হাতে বাজারের ব্যাগটি একটু রাখলো, তার উপর উত্তর দিল, কাল তো পোহর আসবে, তুই জানিস না? মিথি থমকে গেল। নামটি শুনে মনে পড়লো শেষবার তার আগমন হয়েছিল 5 মাস আগে। মনে মনে ভাবলো, পোহর ভাই আসবে, তাহলে তো ওই বাড়ি যাওয়া যাবে না। ভাগিস পিয়াস ভাই বলল, কি ভাবছিস? পোহর আসবে বলেও বাড়ি আর যাবি না, তাই তো?
পিয়াসের হাসির স্বরে বলা কথায় মিথি মুখ বাঁকালো। পিয়াস আবারও হেসে মজা নেওয়ার ফায়দা করে বলল, তোকে পোহর আমাদের পাশের গ্রামে কাফেলা পাগলা আছে না, ওর সাথে নাকি বিয়ে দেবে। মিথি রাগ হলো, রাগে নাগের পাঠা ফেঁপে উঠলো, ফুঁসে উঠল মুহূর্তে। বলল, কবে বলেছে এই কথা পোহর ভাই? পিয়াস আড়ালে মুখ চেপে হাসলো, আবার স্বাভাবিক হয়ে না জানা ভান ধরে বলল, আগের বার যখন আসলো তখনই তো সবার সামনে বলল তোকে কাফেলা পাগলার সাথে নাকি বেশ মানাবে, তুই আর সে একই ধাঁচের মানুষ, দুজনে আবল তাবল বকিস নাকি। মিথি যেন আরো রেগে গেল, রাগ গিজ গিজ করতে করতে ছুটল হনহনিয়ে। পিয়াস অনেকটা পিছিয়ে পড়ল। মিথি এগিয়ে যেতেই পিছু ডাকলো, কিন্তু সে আর শুনল না। মজা লুটে হেসে উঠল পিয়াস, ধীর কণ্ঠে আড়ালো, মজাও বুঝে না, কি অবুঝ সে পাখি। তারপর হাফ ছাড়লো কিছু মনে করে, আবার হাসলো সামনে তাকিয়ে। ততক্ষণে মিথির আর দেখা নেই। অতঃপর সেও তাড়াহুড়ো করে ভারী ব্যাগ নিয়ে ছুটল। ধরণীতে সন্ধে নেমেছে, সূর্য অস্ত ডুবে গিয়েছে কিছুক্ষণ পূর্বেই। আকাশ রক্তিম বর্ণ থেকে আধারণ নির্নিদ্রিত হলো। পাখিরা ফিরেছে নীড়ে, কৃষকরা ঘরে ফিরেছে, অনেকে আবার কেউ ফিরেছে আসে। গ্রামে এখন ধান লাগানো মৌসুম, চারিদিকে মাঠ ভর্তি ধানের ছোট চারায় ভরে উঠবে। কিছুদিন বাদে মৌসুম বাদে সেই মাঠে চঞ্চল মিথি ছুটে গেলে বেড়ায় সঙ্গী নিয়ে। রাত হওয়াতেই মিথি বাড়ির সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে। এখন তার বাবার উপশহর থেকে ফেরার সময়। মিথি বাবার উপশহরে বড় দুখানা কাপড়ের মার্কেট আছে, সেখানে আরো কর্মচারী আছে, তিনিও সকলে যান রাতে ফেরেন। গ্রামে কিছু জমি জমা আছে, সব মিলে বেশ সুন্দর দিন কাটে। গ্রামে এরকম চলা হাতে গোনা কয়েকটা সচ্ছল পরিবার আছে, তাদের মধ্যে মিথিরাও আছে, আবার তাদের থেকে আরো কয়েকজন বেশি আছে। এ কথায় দিব্য সুন্দর মতো দিন চলে যায়, না থাকুক সবার মতো। তখনই বাইকের শব্দে ভেসে আসলো। দূর থেকে মিথির চিনতে অসুবিধা হলো না তার বাবাকে। মানিক সাহেব বাড়ির দরজার সামনে বাইক দাঁড়া করালো। বাইক থেকে নামতেই নিয়ে ছুটে আসলো। মিথি হাত বাড়িয়ে দিল, তিনি বুঝতে না পেয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি? মিথির চোখের পলক ফেলে বলল, আমায় চুড়ি দাও। তোমাকে আনতে বলেছিলাম যে। মানিক সাহেব নেমে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, দুঃখী আম্মা, ভুলে গেছি বলেই মাথায় হাত রেখে জিভ কাটলো। মিথির রাগ হলো, বুকের সাথে দুই হাত ভাঁজ করে মুখ গোমরা করে দাঁড়ালো এক পাশে। বলল, তোমার সাথে কথা নেই আব্বা। মানিক সাহেব মেয়ের কান্দে হাসলো, চুরির প্যাকেট খানা চুপি চুপি বাহির করলো। মিথির গোমরা মুখের সামনে ধরতেই মিথি হেসে ওঠে, খপ করে নিয়ে নিল। আমার ভালো আব্বা, আমি জানতাম তুমি ভুলে যাওনি। মিথি দৌড়ে ঘরে গেল। মানিক সাহেব মেয়ের আনন্দে আনন্দিত হয়ে আরো হাসলো। মেহনিয়া বেগমকে হাঁক ছেড়ে ডাকলো, মিথির মা এদিকে শুনে যাও। মিথি পড়তে বসেছে, সামনে তার ম্যাট্রিক পরীক্ষা। মেহনিয়া বেগম জোর করে পড়তে বসিয়ে দিয়েছে, পাশে দ্বিতীয় আছে, তাকেও তার মা পড়তে পাঠিয়েছে, নয়তো তার পড়তে ভালো লাগে না মোটেও। রীতি সবে ক্লাস 7-এ পড়ে, যতটুকু পড়ে যেন ফেল না হয় এই ভয়ে। তার মতো এত পড়ে কি হবে? দাদি চাচিদের কথায় সে তো বিয়ে করে থালা বাসনে মাজতে হবে। এই কথা মিথি যতবার শুনে ততবারই হাসিতে ফেটে পড়ে। গ্রামে মূলত ক্লাস 6 থেকে মেয়েদের বিয়ে দেওয়া শুরু করে। গ্রামের মানুষদের মতো মেয়েদের এত পড়িয়ে কি হবে? মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, ঝামেলা শেষ। অনেকে স্কুলের গণ্ডি পেরাতেই পারে না, যারা একটু ভালো চলে বুঝে তারাই মেয়েদের পড়ায়। গ্রামে মিথির সমবয়সী অনেকের বিয়ে হয়ে গেছে, কেউ তো বাচ্চার মা হয়ে গেছে। মিথি খারাপ ছাত্রী না, তবে পড়তে চাই কম, তবুও জোর করে হলেও পরে মোটামুটি রেজাল্ট আসে। কিন্তু তার মায়ের কথা, ভালো ফলাফল করতে হবে। বাবার স্বপ্ন কলেজ পর্যন্ত পড়াবে, চাইলেও ভার্সিটির কথা ভেবে দেখবে। মিথি প্রথমে একটু পড়লেও এখন খাতায় আঁকি বুকি করছে, আর বিরক্ত হচ্ছে। আজ যেন পড়ায় মন বসছে না। রীতি তো একটু অক্ষরও পড়ছে না। দুজনে ভাবছে কিভাবে পড়া টেবিল থেকে ওঠা যায়।
রীতি ছোটবেলায় তো ওরার নাম বলেই নাকি তার ঘুম আসতো এবং সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো। এসব তার মা চাঁদের থেকে শোনা গল্প। মিথি আর রীতি পড়া থেকে মুক্তির পথ বোধহয় আসলো। শার্লিন দৌড়ে তার ঘরে উপস্থিত হলো। শার্লিন সম্পর্কে ফুফাতো বোন হয়, দেওয়ান বাড়ির নাতনি সে মিথিরও বড়। সে এবার কলেজে উঠেছে। শার্লিন হাঁপাতে হাঁপাতে দরজার কাছে থেকে বলল, তোকে নানু ডাকছি মিথি। ব্যাস, ওকে আর পাইকে। তরিং বেগে ছুটে লাগলো। রীতিও পড়া থেকে মুক্তি পেয়ে আনন্দিত হয়ে উঠল। মেহনিয়া বেগম পিছন থেকে চিল্লিয়ে বলল, তাড়াতাড়ি আসবি। সে কি আর কারো কথা শোনে? তার দৌড় থামলো। গিয়ে সিঁড়ি বেয়ে উঠে শমশের দেওয়ানের গান ঘরের সামনে। তিনি মিথিকে দেখে চমৎকার হাসলেন। কাছে ডেকে বললেন, আয় দাদু, তোকে সারা গান জমছে না। মিথি গিয়ে বসলো তার পাশে। সামনে রাখা হারমোনিয়াম, আশেপাশে গানের বাদ্যযন্ত্র, আরো অনেক কিছু আছে। শমশের দেওয়ান বেশ রসিক মানুষ বটে। বয়স বাড়লেও তার গানের প্রতি ভালোবাসা যায়নি। ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল ভালোবাসা ছিল। ওনার কণ্ঠ বেশ সুন্দর। যুবক বয়সে আরো সুন্দর কণ্ঠের অধিকারী ছিল। স্বপ্ন গায়ক হওয়া থাকলেও গ্রামে গঞ্জি পেরে এত জমি জমা সবকিছু দেখাশোনার ভার কাঁধে পড়লেও তার আর সম্ভব হয়নি। তাই তো তিনি সুখগুলো একটি ঘরের মধ্যে বন্দি করে রেখে মাঝে মধ্যে নিজেকে আনন্দে রাখতে গান গায়। সঙ্গী হিসাবে মিথিকে রাখে, কারণ মিথির ও গান পছন্দ এবং সুন্দর গাইতে পারে। তিনি হারমোনিয়াম বাজান, কখনোই মিথিও গায়। আজও শমশের দেওয়ান মিথিকে বললেন, আজ তুই একটা গান গাও তো, মনখানা ভালো নেই। মিথি মুখ বাঁকিয়ে মজা করে বলল, বুড়ো শখ কত, আমি তোমারে গান শোনাবো কেন? তোমার বুড়িকে ডাকো না, সে এসে গান শোনাবে। তুই কাকে গান শোনাবি শুনি? মিথি ভাব স্বপ্নের উত্তর দিল, আমি শোনাবো আমার মানুষকে, তোমার মতো বুড়াকে নয়, বুঝছো? শমশের দেওয়ান হাসলেন। তিনি জানেন মিথি মজা করতে এসব বলেছে। তার সাথে বেশ সুন্দর সম্পর্ক। মিথির দাদা ছোটবেলায় মারা যাওয়ার কারণে তাকেই দাদা বলে ডাকে এবং মানেও বেশ। মিথি ইশারায় হারমোনিয়াম বাজাতে বলল। হারমোনিয়াম সুর শুরু হতে তার প্রিয় গানখানা গাইতে শুরু করলো। অলিরও কথা শুনে বকুল হাসে। কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো? ধরারও ধুলিতে যে ফাগুন আসে কই, তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। নানু কেমন আছো? অনাকাঙ্ক্ষিত কণ্ঠে শুনে মিথি চমকে উঠল। তার গান গাওয়া মাঝপথে থেমে গেল। তরিং গতিতে তাকালো দরজার পানে। তার বুক কাঁপছে, মন চাইছে পালাতে, কারণ মুখে চমৎকার হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে এক পুরুষ। গায়ের রং টমাটি শ্যামলা, উচ্চতা অনেকটা লম্বা, নাম তার প্রহর। প্রহর যাকে সে প্রহর ভাই ডাকে। ছোটবেলায় ভুলে বউ বানানোর প্রস্তাব দিয়েছিল। চোখে মোটা ফ্রমে চশমা যোগ করেছে। ওই আগতি ছিল না। এখন কি চোখের সমস্যা হয়েছে? মিথিরা আকাশ কুসুম ভাবনার মাঝে শমশের দেওয়ান হেসে বলে উঠল, নেত মিথি, তোর না হওয়া স্বামী এসে গেছে। মিথি নিজের ধ্যানে ফিরে আসলো। আবারও শুরু হলো সবার একতা। কিছুটা লজ্জা পেল, সাথে বিরক্ত হয়ে উঠে পড়ল। কিছু বলতে মুখ খোলার আগেই অপর প্রান্ত হতে প্রহরের নিজস্ব উত্তর এলো। সে হতে চেয়েছিল এ বাড়ির বউ, আমি তো এই বাড়ির ছেলে নই। সুতরাং এই কথা বলে তাকে অবস্থি আর আমার দ্বিধায় ফেলার কোনো দরকার নেই। মিথি সবে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। প্রহরের কথা শুনে তার পা জোড়া থেমে যায়। তার কষ্ট ভরা কথাটা বারবার কানে বাজতে থাকে, সে এ বাড়ির ছেলে নয়। মিথি একবার পিছনে তাকালো। প্রহরের ঠোঁটের কোণে সীমিত হাসি। শমশের দেওয়ানের মুখ গম্ভীর, বোঝা গেল প্রহরের কথায়। এজন্য সে এগিয়ে গিয়ে শমশের দেওয়ানের কাঁধ জড়িয়ে নিল, বলল, মুখ গোমরা করো না, চলো, তোমার বউ তোমার অপেক্ষায় আছে। কখন তুমি তার কাছে যাবে, নিজ হাতে মালিশ করবে বুড়ো কোমর। তিনি থমথমে গলায় বললেন, তুই ঠিক হবি না। প্রহরী বেরিয়ে গেল, থামলো দরজার কাছটায়।
মিথি এখনো দাঁড়িয়ে আছে। মিথির দিকে নজর বুলিয়ে আবার নজর দিল নিজ হাতে থাকা ঘড়ির পানে। তারপর বলে উঠল, আগে না বুঝলেও সময়ের সাথে অনেক কিছু বুঝলাম। তার মতো শ্রেষ্ঠ হলো আমার অবস্থান। আমি ভেসে আসা এক কচুরিপানা, যার অবস্থান পুকুর থেকে নদীতে হলেও সে ভোলেনি তার আগের স্থান। ও সে স্থান ত্যাগ করলো। মিথি বোঝার চেষ্টা করলেও তার কথার মানে, তবে বুঝতে পারল না। এত কঠিন বাক্যর অর্থের সাথে সে পরিচিত নয় এখনো। তবে সংশয় দেওয়ান ঠিকই বুঝতে পারলেন। হতাশ হয়ে ভাবনায় ডুবে গেলেন। তখনই মনে পড়ল এক বিমর্ষ দিনের ঘটনা। প্রভাত হতেই কৃষকরা মাঠে ছুটছে ধান বোনার উদ্দেশ্য। গ্রামে মানুষ ভোরবেলায় উঠে কাজ লেগে পড়ে। সূর্যোদয়ের মাধ্যমে সকালের সূচনা ঘটে, তবে কেউ আর আগেও উঠে পড়ে। সূর্য উঠছে সবে, সোনালি রং ছড়িয়ে পড়ছে পূর্ব আকাশে। পাখির কিচিরমিচির কলতানে ঘুম ভাঙে। পাখিরা উড়ে বেড়াচ্ছে দিগন্তে। কৃষকরা কোদাল ঘাড়ে নিয়ে মাঠের পানে যাচ্ছে। কেউ ধান বুনছে, কেউ আইল দিচ্ছে। এমনই মুহূর্তে কেউ ফোনের ক্যামেরা বন্দি করছে। আহর প্রহর বাবা না, কেমন আছো? কতদিন পরে তোমারে দেখতেছি, বাড়িতে আসো না নাকি? প্রহর পিছনে তাকালো, ছবি তোলা বাদ দিয়ে ফোনটা পকেটে রাখলো। গফুরকে দেখে হেসে উত্তর দিল, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? হাসান কেমন আছে? লোকটার বেজার কণ্ঠ। ছেলে কথা শুনতে চাওয়াতেই চোখ মুখ নিভে এলো। বলল, মই ভালো আছি। তার কথা আর কি কমু কও, সারাদিন কই কই থাকে খোঁজ পাওয়া যায় না। তার মানুষ করতে পারবো না। নেশাপাতি তার রূপ ফুসফুসের সাথে মিশে গেছে। কিছু কইলে শোনে না, মা বাপের সাথে খারাপ আচরণ করে। প্রহর শুনলো, একটু ভাবুকে চিন্তা ভাবনা করে ঠোঁটের কোণে তির্যক হেসে বলল, চাচা ছেলেরে ছোট থেকে শাসন করলেও তো এমন হতো না। ছোটবেলা থেকে দেখতাম আশকারা দিতেন, চাচিরে বাজে ভাষায় বকা দিলেও যেন আনন্দ পাইতেন। তখন শাসন করলে কি আর এই দিন দেখতে হতো? এখন বুঝতে পারছেন কত বড় ভুল করেছিলেন। আজকাল গ্রামের নেশার প্রভাব পড়েছে। ছোট ছেলেগুলো নেশার খপ্পরে পড়ে জঙ্গলে আড়ালে বসে নেশায় বোধ হয়ে রয়। এসব হওয়ার পিছনে আশেপাশে কিছু স্বার্থলোভী মানুষেরা দায়ী, যারা টাকা লোভে হাতে লাগালে নেশার বন্দোবস্ত করে দিচ্ছে। লোকটা শুনল, চোখে মুখে অনুপ্ত আর বিষাদের ছাপ। ঘাড়ের কোদালটা আবার ঘাড়ে নিয়ে আইল পথে হাঁটা ধরে মাঠের কাজের উদ্দেশ্য। প্রহরও হাঁটা ধরল বাড়ির পথে। এ আইল থেকে অলিন্দনি স্পষ্ট দেখা যাচ্ছে। তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ কিছু স্মৃতি মনে পড়তেই চোখ ভিজিয়ে উঠল। কারো শূন্যতা গ্রাস করলো তাকে। এই শূন্যতা তাকে পুরাই হৃদয় ক্ষত বিক্ষত করে দেয়। এই যন্ত্রণা থেকে বাঁচাতে মূলত গ্রামে কম আসে। তবুও স্মৃতি আর যন্ত্রণা তার পিছু ছাড়ে না। কিছু স্মৃতি আর দুঃখ আজীবনের সঙ্গী হয়ে রয়, যাকে এক কথায় বলা যায় ব্যক্তিগত দুঃখ। বাড়ি কিছুটা সামনে আসতে প্রহর থেমে যায়। কোথাও থেকে ফিসফিসানি কণ্ঠ ভেসে আসছে। প্রহর আশেপাশে তাকালো, চোখে তো কিছুই পড়ছে না, আশেপাশে তো কেউ নাই। তবে শব্দের উচিত খুঁজতে একটু হেঁটে গেল বাম দিকে লিচু বাগানের দিকে। ফিসফিসানির শব্দ বন্ধ হলো। প্রহর তীর্য চাহিনিতে তার মস্তিষ্কে মুহূর্ত ধরা খেল। পাতা নড়া শব্দে গাছের উপরে তাকালো। নজর আসতে কপালে ভাঁজ পড়ল। চোখ মুখ কুঁচকে বিরক্ত লুকিয়ে বলল, সাত সকালে গাছে কেন উঠেছিস? হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকা সাত জেগেছে, নাম তাড়াতাড়ি। মিথি অমনিতেই বসে রইল। গাছের উঁচু ডালে বসে আম খেতে খেতে বলল, আর কয়টা আম পেরেই নামছি, আপনি যান। ওর কপাল ভাঁজ করে তাকালো। ভয় দেখাতে বলল, চাচিকে ডাকবো, তারা ডাকছি। মায়ের নাম শুনতেই মিথি ভয় পেল। কাছুমাছু হয়ে তড়ি গতিতে বলল, এই না না প্রহর ভাই, প্লিজ আমাকে ডাকবেন না। আম্মা জানতে পারলে আস্ত রাখবে না। রীতি বেরিয়ে আয়। গাছের আড়ালে লুকিয়ে থাকা রীতিও কেঁপে উঠল। গাছের আড়াল থেকে বলল, আমি কিছু করিনি প্রহর ভাই, মিথি আপা আমাকে ডেকে এনেছে, দয়া করে আম্মাকে বলবেন না। এই রীতি, তুই তো সেই পাল্লি টবাস রে। প্রহর ভাই আসতে ভয়া পাল্টি খেয়ে গেলি।
তুই না রাতে বললি সকালে যখন সবাই কাজে ব্যস্ত থাকবে তখনই আম চুরি করতে আসবো। রীতি চুপ হয়ে গেল, গাছের আড়াল থেকে বেরিয়ে দিল দৌড়। মেয়েতে হা করে তাকিয়ে রইল, বাঘের মুখে রেখে পালালো। আল্লাহ, এর চেয়ে তো মির্জাফরও ভালো ছিল। তাড়াতাড়ি নেমে আয়, নয়তো। বলার সাথে সাথেই মিতি হুড়মুড়িয়ে নেমে আসলো। তাড়াহুড়ো করতে গিয়ে গাছের নিচু ডাল থেকে ধপ করে পড়ে গেল। মা গো! মিতির চিৎকারে প্রহর তাকালো। সে যাওয়ার আগে পিয়াস উপস্থিত হলো। মিতি কাঁদছে আর বলছে, পাটা নিশ্চিত ভেঙে গেছে। আমি আর হাঁটতে পারবো না পিয়াস ভাই। কিছু হয়নি, চুপ থাক। তুই গাছে উঠতে গেলি কেন? আমাকে বলতে তাহলে পেরে দিতাম। দুঃখী মুখখানায় নিয়ে বিষাদ কণ্ঠে বলল, নিজে গাছে উঠে আম পেড়ে খাওয়ার মজা আলাদা। শুধু আম্মানা দেখতে পেলে। পিয়াস আর কিছু বলল না। পায়ে হাত দিয়ে পায়ের গোড়ালির উপর নিচ করে ঘুরিয়ে টান দিল। মিথি আবারও চোখ খিজে মাগো বলে চিৎকার দিল। পিয়াস একটু সরে গেল, বলল, ঠিক হয়ে যাবে। পা মুচকে গেছিল, এখন হাত। মিথি পা বাড়াতে একটু ব্যথা অনুভব করলো। করে নিতে চাইলো, পিয়াসকে ধরে। তারপর ধীরে ধীরে হেঁটে পিয়াসের সাথে বাড়ির দিকে যায়। প্রহর কেবল চোখে তাকিয়ে দেখলো, যেভাবে দেখে চাঁদ। হাতে কনিষ্ঠা ফেলে যেতে যেতে আড়ালো। চারিদিকে ভালোবাসার গন্ধ পায়। কেবল আমি স্মৃতির আধারে হারিয়ে যায়। ভাগ্য খারাপ না, ভালোই। কপালে চাঁদের আলো না জুটলেও অমাবস্যা আধার জুটছে, এই তো অনেক। খাওয়ার সময় কাঠি টেবিলে সবার হাজিরা চায়। শমশের দেওয়ানের নিয়ম বলা যায়, সব ছেলে নাতি নাতিদের নিয়ে একসাথে খাবেন। সকালে খাওয়ার সময় হয়েছে। 3 ছেলে নাতি নাতিরা বসে পড়েছে, কেবল প্রহর আসেনি। পিয়াস মাত্র এসে বসলো। মিলন অসুস্থ, এই জন্য তার বউ ঘরে খাবার নিয়ে গেল। শ্রাবণী আর নবনী দুটো তো কি নিয়ে ঝগড়া করছে। সাইদা মানুষ বিরক্ত হয়ে বলল, তোরা দুটোতে চুপ করবি না নাকি লাঠি বাড়ি খাবি? সারাদিন চিল্লাচিল্লি করিস। দেখ তো শারলেন কেন চুপচাপ থাকে। ওর মতো চুপচাপ থাকতে পারিস না? শমশের প্রহরকে আসতে না দেখে পিয়াসকে বলল, প্রহর কোথায় দেখ তো, খেতে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল, কিন্তু থেমে গেল। অরুণা বিরক্ত চাইনি নিয়ে বলল, পেটে ক্ষুধা লাগলে আসতো। সে কি জানে না সবাই একসাথে খায়? প্রতিবার আসলে এমন নাটক করে কেন? আমরা সব বসে থাকি আর তার নাটক দেখার জন্য। মেরিনা অরুণাকে চুপ করতে বললেন। শামসের শ্বশুর আছেন, সে মুখ বাঁকালো, কেন জানে প্রহরকে সে পছন্দ করে না। মেজ বউয়ের কথায় শমশের দেওয়ান কষ্ট হলেন, চোখ মুখ শক্ত করে তাকালেন। ছেলেকে উদ্দেশ্য করে বলল, এমন কথা পরবর্তী কখনো শুনলে এ বাড়িতে তোমার বউয়ের জায়গা হবে না সাহার। তাকে বলে দাও সেও এ বাড়ির একজন। যা, পিয়াস প্রহরকে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল, যেতে না পা বাড়াতেই দেখলো তার মা সুরিচিতা বেগম প্রহরকে নিয়ে আসছে। কি যে বলছে আর হাসছে দুজনে। সুরিচিতার সাথে প্রহরের বেশ ভাব ছোটবেলা থেকে। তিনি ছেলের মতো ভালোবাসেন, আগলে রাখেন হয়তো এই জন্যই। এ বাড়িতে ভালোবাসা বলতে তার কাছে প্রায়। আয় বস তো, না খেয়ে শুকিয়ে গেছিস, বাড়িতে আসিস না? কাছে হলে ভালো মন্দ রেখে পাঠাতে পারতাম, কিন্তু অনেক দূরে পথ যে। প্রহর হেসে বসলো। বাড়ির বউরা সবাইকে খেতে দিল। অরুণা ভেতরে ভেতরে ফুলে রইল, মুখ ফুটে বলতে পারল না কিছু। সামনে শমশের দেওয়ান রয়েছে। মেরিনা চুপচাপ দাঁড়িয়ে আছে বরাবরের মতোই। তার চোখে মুখে বিষাদের ছাপ। আসে না, ঠিক মতো খায় না। সেলিম স্ত্রীর পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনিও যে ভালো নেই। সুচরিতা বেগম প্রহরে খাওয়া দাবিদারি করছে, যেন তাকে একবার সব খাইছে ছাড়বে। শমশের দেওয়ান বড় বউয়ের ব্যবহারে বরাবরের মতোই খুশি হলেন। সে প্রথম লক্ষ্মী যাকে পছন্দ করে দূর গ্রাম হতে ছেলে বউ করে এনেছিলেন। সালাহীন ঘরে দেখেছিলেন ছোট মেয়ে বসে আছে। বউ করে আনার পর কতজনের কথা কত, এতটুকু মেয়ে কি বুঝবে সংসারে? সেই মেয়ে আজ কত বড় হয়েছে, সন্তান সংসার সব আগলে রেখেছে। বিকেল হতেই মিথি আর রীতি তাদের কাজের প্রস্তুত নিলেন। তবে সেই কাজ কি তাদের সফলা হলো?
মিথি রীতিমকে ডাকছে, এই রীতি তাড়াতাড়ি আয়। রীতি আসতেই তারা যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার সামনে যেতেই প্রহরের মুখোমুখি হলো। প্রহর সবে তাদের বাড়িতে ঢুকছিল। দুজনকে একসাথে হন্তদন্ত হয়ে যেতে দেখে প্রহর ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? হাতে কি? মিথি টপ করে হাত পিছনে লুকালো, মাথা নাড়ালো। মুখে কিছু বলার আগেই রীতি ভয়ে আগেই বলে দিল, আমি কিছু জানি না প্রহর ভাই, সব মিথি আপু জানে। বলো দিল হো দৌড়। মিথি তাকিয়ে রইল, দাঁত কিরমির করে ধীরে আড়ালো। সবসময় মেয়েটা আমারে ফাঁসিয়ে দিয়ে যায়। মির্জাপুরের বংশধর টুকু শুধু মির্জাপুর হবে, বংশধর হলে তো আমি নিজেও। আমার এ কথা শুনতে শুনতে আমিও তেমন বলা শুরু করেছি। আমার মতো আমার বাপের বংশ মির্জাপুরের বংশ, আর তার বাপের বংশ সাধু বংশ। এটা সব পরিবারের মায়েদের কথা। কি হলো, কোথায় যাচ্ছিলি? মিথি কেঁপে উঠল, ভয় পেলেও না, তবে কথা কাটাতে বাহানা বানাতে 1 মিনিট সময় দিল। একটু ভেবে বলল, গ্রামে ওই পাশে যাচ্ছিলাম। কেন? ওদিকে নাকি জাদু খেলা দেখায় লোক এসেছে, এজন্য দৌড়ে যাচ্ছিলাম যাতে শেষ না হয়ে যায়। কিন্তু মাঝখানে আপনি এসে এসব ফেঁসতে দিলেন। প্রহর শুধল, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মিঠির দৃষ্টি লক্ষ্য করলো, মনে মনে ভাবছে, আমার কথা কি বিশ্বাস করলো না নাকি? আরে প্রহর, এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। প্রহর এগিয়ে আসলো, মিথির ঠায় দাঁড়িয়ে রইল। মেহনিয়া বেগম বসতে দিল, কি যেন গল্পে মাতালো। মেহনিয়া বেগম মিথিকে উদ্দেশ্য করে বলল, তোর দাদিকে ডেকে আনতো, প্রহরের সাথে কি জানি কথা আছে বলেছিল। মিথির রাগ লাগলো, একে কাজ হলো না, তার মধ্যে এখন যেতে হবে ডাকতে। মিথি বিরক্তি দেখে প্রহর মনে মনে হাসলো। মিথি বোধহয় তা খেয়াল করলো। কাকে যেন মনে মনে বকতে বকতে তরিয়ে বাইরে চলে গেল। প্রহর শুধু দেখলো, তারপর আবারও গল্পে মেতে উঠলো। প্রহর সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে যাচ্ছিল। সামনে কেউ একজন আসতে হুট করে থেমে গেল, সামনে নিল নিজেকে। প্রহর, কেমন আছো? কালকে আসলে অথচ ভাবির সাথে দেখাও করলে না, কি ব্যাপার? ভাবিকে কি ভালো লাগে না? দেবর ভাবির সম্পর্ক হয় কত মধুর, অথচ তুমি। সানিয়া এগোতেই প্রহর পিছিয়ে গেল। প্রহর সানিয়ার কথায় বিরক্ত প্রকাশ করলো, সাথে রাগও হলো। কথা না বলে পাশ কেটে যেতে নিল। সানিয়া আবার পথ আটকালো। প্রহর এবার রেগে দাঁত চেপে বলল, মিলন ভাইকে বলবো আপনার এমন বিরক্তিকর আচরণের জন্য আমার কথা বলতে রুচিতে বাধে। সময় থাকতে ভালো হন, নয়তো এ বাড়িতে টিকতে পারবেন না। প্রহর চলে গেল, রেখে গেল ক্ষিপ্ত চাহিনি। সানিয়া রেগে চলে গেল আর বলল, তুই চাল চুলো আবার দেমাগের শেষ নেই। সময় আসলে শেষ দেখা যাবে, কে টিকতে পারবে আর কে পারবে না। গ্রাম মানে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। রাত 10টা বাজতে গ্রামের মতো কেমন শুনশান পরিবেশ। শহরের মতো মধ্যরাত পর্যন্ত কেউ জাগে না। রাতে ভেসে আসে না যান্ত্রিক আওয়াজ। সবাই ঘুমিয়ে গেছে, নিস্তব্ধতা বিরাজ করছে। অলিন্দনীরের প্রায় সকলে গভীর ঘুমে। কেবল জেগে আছে 2-1 জন, তার মধ্যে একজন প্রহর। হাত ঘুরিয়ে টাইম দেখলো 11টা বাজে। ছাদে থাকা কাঠের চেয়ারটা টেনে বসলো। আজ আকাশটা ভীষণ সুন্দর। আকাশের সুন্দর একখানা অর্ধ চাঁদ উঠেছে। জ্যোৎস্না রাজ্যে চারিপাশে ঝিকঝিক করছে। থেকে থেকে মাঠ থেকে কোলা ভেঙে ডাক ভেসে আসছে। প্রহর চোখ বন্ধ করলো। দুঃখের সাথে সন্ধি করতে তার এখানে আসা। জীবনের সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি। যতটুকু সুখ ছিল তা অসুখে পরিণত হয়েছিল সেদিন। তারপর থেকে আর তার জীবনে বিরাট সুখের দেখা মিলেনি। মিলেছে কেবল দুঃখের যন্ত্রণা। সুখ দুঃখের হিসাব মিলাতে গিয়ে একাধিক বাড়ালো। হুট করে প্রহর অনুভব করলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। তড়িৎ গতিতে চোখ খুললো। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে একটু অবাক হলো। তার হাতে থাকা জিনিসটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এসব কবে থেকে চলছে?
যেদিন থেকে অশ্রু ঝরানো অভিশাপে পড়েছি, কাউকে কাঁদিয়ে সুখে থাকা চিন্তা করেছি, সেদিন থেকে আরো অসুখে মরেছি। বাঁচতে গিয়েও সেখানে হিমশিম খাচ্ছি। সেখানে সুখ ধরতে চাওয়া বিলাসিতা, তাই ক্ষণিকের সুখ নাকি উল্লাস তা জানি না। তবে ক্ষণিকের জন্য হলেও অসুখ থেকে মুক্তি মেলে। প্রহরী কেবল শুনল, মুখের ভঙ্গিমা দেখে বোঝা মুশকিল তার মনের মধ্যে কি চলছে। কেবলই আকাশ পানে চেয়ে বলল, সুখ সবাই চায় কিন্তু পায় কয়জন? অসুখ কেউ চায় না, তবুও পিছু ছাড়ে না। সুখ আনন্দ দেয়, অসুখ দেয় যন্ত্রণা। সেই যন্ত্রণা অনলে পুড়িয়ে মানুষ হয় দিশাহারা। চলবে। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।